তারাপদ রায়ের ছোট গল্প রসিকতা। দুর্লভ মানবজন্মের মহামূল্য দিনগুলি ইয়ার্কি দিয়েই কেটে যাচ্ছে আমার। কি কুক্ষণে যে রসিকতা ভূত আমার ঘাড়ে চেপেছিল! যতবার তাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে ঠেলে দিতে যাই, সে আমাকে আরও জড়িয়ে ধরে। এখন মনে হচ্ছে আর পরিত্রাণ নেই। এই ভূতের হাত থেকে এ জন্মে আর পরিত্রাণ পাবো না। রসিকতার মহত্ব সম্পর্কে কত বড় বড় কথাই যে এ যাবৎ শুনেছি। সেই এক দার্শনিক বলেছিলেন, যার রসবোধ নেই সে মানুষই নয়। মানুষের সঙ্গে জানোয়ারের পার্থক্য এইখানে যে জানোয়ার রসিকতা করতে জানে না। দার্শনিক মহোদয়ের এই আপ্তবাক্য অবশ্য আমার কাছে সর্বতোভাবে গ্রাহ্য নয়। সুরসিক দু একটি জন্তু, বাঁদর, শুশুক, এমনকি কুকুর বিড়ালের কথা আমরা জানি। ছোট কুকুরছানার লেজ ঠোঁট দিয়ে টেনে পালিয়ে যায়, এমন ফাজিল কাকও অনেক দেখেছি। জীবজন্তু রসিকতা বিষয়ে কথা বাড়ানোর মতো রসদ আমার হাতে আজ নেই। আমি আপাতত রসিকতার স্বভাব চরিত্র নিয়ে সামান্য দু একটা কথা নিবেদন করতে চাই। রসিকতা ও হাসির গল্পের স্বভাব লক্ষণ হলো যে এইসব গল্পগুলো মহাকাশের ধূমকেতুর মতো অনেক দিন পর পর ঘুরে ঘুরে ফিরে আসে। কিছুদিন ধরে কোনো একটা রসিকতা বৃত্তাকারে ঘুরপাক খায় হাটে বাজারে, অফিস কাছারিতে, ক্লাবে, বারে। এগুলো লোকমুখে চলতে চলতে তারপর একদিন হারিয়ে যায়, কেউ আর মনে রাখে না। অনেকে একটা হাসির গল্প আজ হয়তো শুনলো, তারপর আর সেই গল্পটা কাল অন্যদের বলল, তারপর সেই অন্যেরা পরশুদিন আরও অন্যদের বলল। সবাই খুব হাসাহাসি করলো, তারপর যথারীতি একদিন ভুলে গেল। যদি কেউ অনেক দিন বেঁচে থাকে, যদি তার স্মৃতিশক্তি প্রখর হয়, সে হয়তো দেখবে 40-50 বছর পরে সেই গল্পটা আবার ঘুরে এসেছে, লোকের মুখে মুখে ঘুরছে। সেই গল্প লোকেরা বলছে, লোকেরা শুনছে, শুনে হেসে মাটিতে লুটিয়ে পড়ছে। 3-4 দশক আগের কোনো বিলিতি ম্যাগাজিন যদি খুলি, এমনকি আমাদের পুরনো ইদানিং বা অচলপত্র বিস্ময় সহকারে আবিষ্কার করব এখনকার সবচেয়ে বাজার চালু গল্প সেইখানে ছাপা রয়েছে। এমনকি আমার এই অপাঠ্য মহাভারতেও হয়তো পাঠকেরা খুঁজে পাবেন সেই সব সরস আখ্যান। একটা রসিকতার পরমায়ু 5-6 মাস, বড় জোর 1 বছর। হয়তো নিউ ইয়র্কে যেটা শোনা গেল যেদিন, তার 3 দিনের মাথায় সেটা উড়ে গেল লন্ডনে, সেখান থেকে অন্য আকারে অন্য ভাষায় পৌঁছালো দিল্লি, দিল্লি থেকে কল্পনায়। এইভাবে ঘুরতে ঘুরতে সেই রসিকতা হলুদ হয়ে যাওয়া কাঁঠাল পাতার মতো উড়ে গেল মহাকালের হাওয়ায়। কিন্তু একদিন সেই রসিকতা আবার কোথাও কুড়িয়ে পেল সবুজতা, হরিত হাওয়া, ঘরে ঘরে চায়ের আসরে, বার লাইব্রেরি, কালো কোট পরা উকিলেরা, সাদা অ্যাপ্রন পরা, সাদা মুখোশ, নাক ঢাকা শল্য চিকিৎসকবৃন্দ, সকলেই আবার অবসর বলতে লাগলেন, শুনেছেন সেদিন ভারতমাতা হোটেলে? ভারতমাতা হোটেলের গল্পটা মর্মান্তিক হাসির গল্প, বিস্তারিত বলা প্রয়োজন। এক ভদ্রলোক ভারতমাতা হোটেলে খেতে গিয়েছেন। ভারতমাতা হোটেলের স্পেশাল হলো পাঁঠার মাংস। সেদিন নানা কাজ সেরে তার হোটেলে যেতে যেতে রাত 10:30 হয়ে যায়। গিয়ে নির্দিষ্ট টেবিলে বসে ভদ্রলোক বেয়ারাকে বলেন, ভাত মাংস। বেয়ারা পুরনো খদ্দেরকে দুঃখিত করতে চাননি, তবু বাধ্য হয়ে বললেন, স্যার মাংস ফুরিয়ে গেছে। এই কথা শুনে ভদ্রলোক উঠতে যাচ্ছিলেন, কিন্তু বেয়ারা শতপ্রণোদিত হয়ে বলল, স্যার উঠবেন না, আমি দেখছি কি করা যায়, একটু চেষ্টা করে দেখছি। এই বলে বেয়ারা হোটেলে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের দরজার কাছেই শুয়েছিল একটা কুকুর। অন্যমনস্কভাবে তাড়াতাড়ি যেতে গিয়ে বেয়ারাটি কুকুরের পা মারিয়ে দিল। সঙ্গে সঙ্গে কুকুরটা চিৎকার করে কেউ কেউ করতে করতে ছুটে পালিয়ে গেল। এদিকে হয়েছে কি, শহরের মেয়র মহোদয় স্বয়ং কবুল করেছেন যে তার শহরে পাঁঠার মাংসের বদলে হামেশাই কুকুরের মাংস চালানো হচ্ছে।
মেয়র সাহেবের এই উক্তি সুরঞ্জিত হয়ে প্রতিদিন কাগজে কাগজে বেরোচ্ছে। সুতরাং কুকুরের আর্তনাদ শোনা মাত্র ভদ্রলোক বুঝলেন এখনই তাকে মাংস দেওয়ার জন্য একটা কুকুর কাটা হচ্ছে। সঙ্গে সঙ্গে ভোজনালয় থেকে তিনি পলায়ন করলেন। কিছুক্ষণ পরে বেয়ারা মাংসের ডেকচির তলা কুড়োনো কয়েক টুকরো হাড়, চর্বি সমেত একটু শুকনো ঝোল একটা প্লেটে নিয়ে এসে দেখে মাননীয় খদ্দের উধাও। এই গল্প এখন কলকাতা শহরের বাজারে চলছে, কিন্তু 30 বছর আগেও আর একবার এই গল্প লোকমুখে ফিরেছে। তারও বহু আগে লন্ডনের স্ট্যান্ড ম্যাগাজিনেও এই গল্প ছাপা হয়েছিল। আরও পিছিয়ে গেলে হয়তো নাসিরুদ্দিন অথবা মার্ক টোয়েনে এই গল্প পাওয়া যেতে পারে। অতঃপর রসিকতার বিপজ্জনক দিকটি বলি। কবি অরবিন্দ গুহ, যিনি ইন্দ্রমিত্র নামে সুপ্রসিদ্ধ, তার মতো মজার গল্প ভূভারতে কখনো কাউকে বলতে শুনিনি। আমাদের চেনা জানা সব হাসির গল্প তার নিজস্ব অনুকরণীয় বাচনভঙ্গিতে অনবদ্য হয়ে ওঠে। সে অরবিন্দ বহুদিন আগে একবার রসিকতা বিষয়ে এই ভয়াবহ গল্পটি বলেছিলেন। অরবিন্দ একটি সরকারি অফিসে কাজ করতেন। সেই অফিসের এক বড়বাবুর বদ অভ্যাস ছিল হাসির গল্প করা। তিনি যে খুব ভালো রসিকতা করতে পারতেন তা নয়, কিন্তু প্রতিদিন দুপুরে টিফিনের সময় জমিয়ে আধ ঘন্টা বা তারও বেশি সময় টিফিনের সময় অতিক্রান্ত করে তিনি তার যোগ্যতা মতো যথাসাধ্য হাসির গল্প সবাইকে শোনাতেন। যারা শুনতেন তাদের মধ্যে অনেকেই তার অধস্তন কর্মচারী, তার বিভাগেই কাজ করেন। তারাও এসব গল্প শুনে কোনো কোনো গল্প বারবার শুনে যথারীতি হাসতেন। স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় অরবিন্দ নিজেও বড়বাবুর এই আড্ডায় নিয়মিত যোগ দিতেন। এই সময় অফিসের নিয়মানুযায়ী অরবিন্দ এই সুরসিক বড়বাবুর দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি হয়ে গেলেন। সবাই ধরে নিয়েছিলেন সম্ভবত অরবিন্দ অতঃপর আর এই মধ্যাহ্ন আড্ডায় আসবেন না। কিন্তু পুরনো জায়গার মায়াতে হোক আর অন্য যে কোনো কারণেই হোক, পরের দিন বেলা দুটোয় টিফিন হওয়া মাত্র অরবিন্দ 5 তলার তার নতুন শাখা থেকে নেমে 4 তলার পুরনো শাখায় এলেন। আজ বড়বাবু বেশ জমিয়ে বসেছেন। গতকাল সন্ধ্যাতে তিনি বাড়ি ফেরার পথে একটা ইংরেজি পকেট যোগ বুক ফুটপাথের দোকান থেকে 1.5 টাকা দিয়ে কিনেছেন। আজ তার মনের মধ্যে রসিকতার বড় বড় বুদবুদ উঠছে। টিফিনের সময় সেই সব রঙিন বুদবুদ একটার পর একটা হাওয়ায় উড়িয়ে দিলেন। তিনি অনুগত শ্রোতারা হাততালি দিয়ে হো হো করে হাসতে লাগলেন, কিন্তু অরবিন্দ নির্বিকার, ভাবলেশহীন গম্ভীর মুখে একটার পর একটা হাসির গল্প শুনে চলেন তিনি। এই ব্যতিক্রম সকলেরই নজরে পড়ল, বিশেষ করে রসিক বড়বাবুর। তিনি অবশেষে বাধ্য হয়ে প্রশ্ন করলেন, কী হলো অরবিন্দ, ব্যাপার কি? তোমার হলোটা কি? এই রকম সব মজার গল্প একবারও হাসছো না? তিক্ত গম্ভীর বদনে অরবিন্দ উত্তর দিলেন, যারা হাসবার তারা হাসছে, আমি হাসবো কেন? আমি তো এখন আর আপনার দপ্তরে কাজ করি না। অরবিন্দর গুহের গল্পের এই মরাল সব বাক্যবিলাসী সর্বদা স্মরণ রাখা উচিত।